সিঙ্গাপুরের বিপক্ষে পরাজয়ের দায় কোচের ওপর চাপালো বাফুফে, পদত্যাগ দাবি স্প্যানিশ কোচের। 3 অধিনায়কের জুতায় পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট, শ্রীলঙ্কা সফরেই সফল হবার চ্যালেঞ্জ। টেস্ট ক্রিকেটে নতুন চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, চোকার অপবাদ মুছে লর্ডসের লজ মার্করাম বাবুমা রাবাদারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত। সাথে আছি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 3 অধিনায়কের জুতায় পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট, শ্রীলঙ্কা সফর দিয়ে টাইগার ক্রিকেট নতুন চ্যালেঞ্জ শুরু। 3 ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেটে জেগে উঠতে চায় টাইগাররা। প্রথম মিশনেই সেই চ্যালেঞ্জে জিততে চান টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম 3 ফরম্যাটে 3 অধিনায়কের পথে হাঁটছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে নাজমুল হোসেন শান্ত টেস্টে, মিরাজ ওয়ানডেতে এবং লিটন দাস টি-20 ফরম্যাটে দেশকে নেতৃত্ব দেবেন। এর আগে মুমিনুল হক টেস্টে, তামিম ইকবাল ওয়ানডেতে এবং মাহমুদুল্লাহ রিয়াদ টি-20তে প্রায় একই সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন মিরাজ। এবার 1 বছরের জন্য মিরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সফলতম অলরাউন্ডার মিরাজ। টেস্টে 2 নম্বরে থাকলেও ওয়ানডেতে অলরাউন্ডার র্যাঙ্কিং এ 4 নম্বরে আছেন মিরাজ। বিসিবি আশা করছে ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরমেন্স, তার লড়াকু মানসিকতা ও দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা, মাঠ ও মাঠের বাইরে প্রাণ চাঞ্চল্যে ভরপুর উপস্থিতি এই পালাবদলের সময়ে ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতম ব্যক্তি। তার টেম্পারমেন্ট ও ম্যাচুরিটি বাংলাদেশকে এই সংস্করণে এগিয়ে নেবে, এটাই আশা করছে বোর্ড। মিরাজও তার উপর অর্পিত দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন। বাংলাদেশের বর্তমান সময়ের সেরা এই অলরাউন্ডার শ্রীলঙ্কা সফরে সিরিজ জিততে চান। একই সাথে ওয়ানডে র্যাঙ্কিং এ 10-এ থাকা দলটিকে সরাসরি বিশ্বকাপে পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জেও জয়ী হতে চান। এই পালাবদলের সময়ে ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতম ব্যক্তি। তার টেম্পারমেন্ট ও ম্যাচুরিটি বাংলাদেশকে এই সংস্করণে এগিয়ে নেবে, এটাই আশা করছে বোর্ড। মিরাজও তার উপর অর্পিত দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। বাংলাদেশের বর্তমান সময়ের সেরা এই অলরাউন্ডার শ্রীলঙ্কা সফরে সিরিজ জিততে চান। একই সাথে ওয়ানডে র্যাঙ্কিং এ 10-এ থাকা দলটিকে সরাসরি বিশ্বকাপে পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জেও জয়ী হতে চান। মেহেদী হাসান মিরাজ, দ্য ম্যান উইথ দ্য মিশন, টাইগারদের নতুন ওয়ানডে কাপ্তান। টেস্টের দ্বিতীয় এবং ওয়ানডের চতুর্থ সেরা এই অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটের প্রিয় ফরম্যাটে ফিরিয়ে আনতে চান সোনালী যুগ। মিরাজ কি পারবেন 10 নম্বর র্যাঙ্কিং এর দলটিকে টেনে তুলতে, সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে? জল ঘোলা করায় বিসিবির জুড়ি নেই, যে কোনো সহজ সিদ্ধান্ত কঠিন করে নেওয়াই বিসিবির কাজ। 3 ফরম্যাটে আলাদা অধিনায়কের পরিকল্পনা বোর্ডের অনেক দিনের। সেই সিদ্ধান্তের বাস্তবায়ন হলো মিরাজকে ওয়ানডে ক্যাপ্টেন করে। অনেকেই বলছেন মিরাজকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে জনপ্রিয়তার ভিত্তিতে। এমনকি অনেকের ধারণা শান্ত মিরাজের সঙ্গে নেতৃত্বের বদল প্রসঙ্গে কোনো আলোচনা করা হয়নি। ওয়ানডে নেতৃত্ব যদিও নতুন নয় মেহেদী হাসান মিরাজের কাছে। এর আগে 4টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মিরাজ। সেই 4 ম্যাচে রেজাল্ট যদিও তার পক্ষে যায়নি। অন্যের সাজানো বাগানে ফুল ফোটানো অনেকটাই কঠিন বলে মনে হয়েছে তার। এবার নিজের বাগানের মালিক মিরাজ, হাতে সময় পাবেন 1 বছর। এই সময় দল ও নেতৃত্ব পাকাপোক্ত করার চ্যালেঞ্জ তার সামনে। নেতৃত্বের প্রশ্নে মিরাজের সামনে আদর্শ বাংলাদেশের 3 লিজেন্ড মাশরাফি, সাকিব ও তামিম। তরুণ মিরাজকে যেভাবে সিনিয়ররা আগলে রেখেছিলেন, মিরাজের প্রতিশ্রুতি জুনিয়রদের সেভাবেই আগলে রাখার। বাংলাদেশের মানদণ্ডে ওয়ানডে ক্যারিয়ার যথেষ্ট উজ্জ্বল মিরাজের। লেট অর্ডারে ব্যাটিং করে বেশ কিছু ম্যাচে টাইগারদের জয় উপহার দিয়েছেন তিনি। বল হাতে 105 ম্যাচে তার শিকার 110 উইকেট, সেরা বোলিং 25 রানে 4 উইকেট। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। বাংলাদেশ ফুটবলে বাক বদলের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে পরাজয়ের দায় কার? এই নিয়ে গত কয়েকদিন ধরেই নানা মনির নানা মত। অবশেষে ঝেড়ে কেসেছেন বাফুফে নির্বাহী সদস্য এবং জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাখাওয়াত হোসেন শাহিন। ব্যর্থতার দায়ে তিনি সরাসরি তীর ছুড়লেন কোচ হেভিয়ার ক্যাব্রেরার বুকে। এমন দল নিয়ে জিততে না পারায় স্প্যানিশ কোচকে পদত্যাগ দাবি করলেন শাহিন। গত 28 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেয় তাবিদ আওয়ালের নেতৃত্বে নতুন নির্বাচিত কমিটি। বর্তমান কমিটির প্রায় 8 মাসের কার্যক্রম পর্যালোচনা করতেই আয়োজন মিট দ্য প্রেসের।
অনুষ্ঠানে জাতীয় দল, ক্লাব ফুটবল, নারী ফুটবল সহ বয়সভিত্তিক ফুটবলের অগ্রগতি ও অবস্থা তুলে ধরেন বাফুফের বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা সদস্যরা। উপস্থাপন করা হয় আগামী 6 মাসের পরিকল্পনাও। এবং আগামীতে এ ধরনের প্রোগ্রাম আমরা সরকারের প্রতি ফুটবলে বাজেট বাড়ানোর দাবি জানান বাফুফের সভাপতি। পুরনো কাঠামো সংস্কারের পরিবর্তে নতুন স্থাপনা তৈরিতে অর্থ ব্যয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন তাবিত আউয়াল। অ্যাবাউট 30-40 কোটি টাকা বাজেটে কতটুকু আমরা নিজেরাই অর্জন করতে পারি, যেই ব্যালেন্সটা আমাদের দরকার পড়বে সেই ব্যালেন্সটা আমরা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চেয়ে নিব। আমাদেরকে যেন 6টা স্টেডিয়াম আরেকটু উন্নত মান ডেভেলপ করে দেওয়া হয়। সময় এসেছে যে কাঠামোগুলোকে দরকার হলে ভেঙে নতুন করে আবার তৈরি করার জন্য, সেটার জন্য এনাফ বাজেট রাখা হয় যেন আমরা কাজটাকে এই বছরে শুরু করতে পারি। অনুষ্ঠানে এজেন্ডার বাইরে গিয়ে হঠাৎই ব্যর্থতার অভিযোগে জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরার দিকে তীর ছোড়েন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য শওকত শাহীন। পদত্যাগ দাবি করেন স্প্যানিশ কোচের। আমি কাবরেরাকে কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা, এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই। 18 কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা। কাবরেরাকে 3.5 বছর এই ন্যাশনাল টিমের কোচ হিসাবে রাখছে, বাট তার থেকে কোনো আউটপুট নাই। তাহলে আমি যদি আউটপুট না পাই তাহলে কেন আমি তাকে এত টাকা স্যালারি দিয়ে তাকে কেন রাখবো? আমাদের দুর্বলতাটা কোথায় সেটা সে বুঝতে পেরেছে এবং মনে করেছে তাকে কোনো বিদায় করা হবে না, যা ইচ্ছে তাই করবে, রেজাল্ট আসুক আর না আসুক তার মতো সে চলবে। তার প্রবলেম আমি ফাইন্ড আউট করছি, যেটা আমার কাছে ভালো মনে হচ্ছে না, যার কারণে আমি তার পথ দেখছি। শুধু কাবরেরা, ফুল স্টাফ যারা এটার সাথে জড়িত, এবার সহকারী কোচ বলেন, আপনার গোলকিপার কোচ বলেন, কারো যোগ্যতা এখানে নাই এই ম্যাচের রেজাল্ট আনা। সো সবার পথ দেখছি। কোচের একক দায়িত্ব কমানো এবং প্রয়োজনে দেশীয় কোচদের সুযোগ দেওয়ার পরামর্শ দেন শাহীন। যে আমাদের ন্যাশনাল টিম টোটালি একজন কোচের উপর ছেড়ে দেওয়া উচিত না। সেখানে আপনি 30 সদস্যের একটা কমিটি করেন, প্লেয়ার সিলেকশন কমিটি, যার যোগ্যতা আছে তাকে এখানে নিয়ে আসতে হবে। আমার বিদেশি কোচ যদি আসে নো প্রবলেম, আমার দেশি কোচের যদি যোগ্যতা থাকে তাদেরকে আমি সিলেক্ট করতে পারি, তাদেরকে একটা সুযোগ দিতে পারি, আমার দরকার রেজাল্ট। জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরার পারফরমেন্স বিচার করে তার বিষয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে জানান বাফুফের সভাপতি। আমাদের ন্যাশনাল টিমস কমিটি নিজেদের ডাটা অ্যানালাইজ করে অন্যদের কিছু ওপিনিয়ন নিয়ে আমরা কোচিং টিমের সাথেও বসবো, ম্যানেজমেন্ট টিমের সাথেও বসবো, ইন্টারনালেও আমরা বসবো। সেই প্রক্রিয়া চলমান আছে। ওই মিটিংয়ের সময় সবাই উপস্থিত থাকা বাধ্য হবে, সবাই উপস্থিত থাকবেন। এদিকে আগামী 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের খেলা। আগামী জানুয়ারিতে হবে সুপার কাপ। আমাদের উইন্ডো স্টার্ট অলরেডি হয়েছে। 1 জুন চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু করব, মোহামেডান ভার্সেস বসুন্ধরা। তারপর আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ 19 সেপ্টেম্বর থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। তারপর ফেডারেশন কাপ 23 সেপ্টেম্বর থেকে শুরু করব। সুপার কাপ যেটা আমাদের সবচেয়ে বড় আকর্ষণীয়, জানুয়ারির 10 তারিখ আমরা ইনশাল্লাহ শুরু করব। আর ইন্ডিপেন্ডেন্ট কাপ আমরা 26 থেকে 29 এপ্রিলের ভিতরে আমরা ইনশাল্লাহ করব। আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ইউরোপিয়ান দলের সাথে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। চ্যাম্পিয়ন লিগ শুরু করব। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ফুটবলের পালে লেগেছে নতুন হাওয়া। হামজা, শমিত, ফাহমিদুলদের নিয়ে নিজেদের ইতিহাসের দামি ম্যাচ মিশন সিঙ্গাপুর অশ্বডিম প্রসব করলেও হতাশ নন ফুটবল বোদ্ধারা। দেশের ফুটবলে এই জাগরণ ধরে রেখে এগিয়ে যাবার পরিকল্পনাকে আরো শক্ত ভিত্তি দিতে হবে। সেই চ্যালেঞ্জ এখন লাল সবুজের দেশটির। হামজা, শমিত, ফাহমিদুলদের হাত ধরে বাংলাদেশের ফুটবলে নবজাগরণ, উন্মাদনা জোয়ারে পুরনো থেকে নতুন প্রজন্ম। প্রীতি ম্যাচে ভুটানকে হারিয়েছে লাল সবুজের দল, তবে এশিয়ান কাপ বাছে হেরেছে সিঙ্গাপুরের কাছে। তারপরও বেঙ্গল টাইগার্সদের বন্দনা ছিল নারী পুরুষ সব শ্রেণীর ফুটবল প্রেমীদের মুখে। হামজা চৌধুরীর খেলা দেখে মানে অবশ্যই ভালো খেলতেছে দেখে মানুষের এক্সপেকটেশনগুলো ওনারা মানে ফুলফিল করতেছে পারতেছেন দেখে কিন্তু সবাই এখন খেলা দেখতে আসতেছে। এখন আগে হয়তো বা অত আসতো না, বাট এখন মানে মানুষ ফুটবলের প্রতি আরো ঝুঁকতেছে, এটা খুব ভালো লাগতেছে দেখে। বাংলাদেশে আমাদের জন্মের পরে এত ক্রাউড কখনো দেখিনি আমরা, এত ফ্যান বেজ, এত দর্শক, এত জমকালো আয়োজন আমরা কখনো দেখিনি। উন্নতির যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছিল প্রবাসী যেসব বাংলাদেশি প্লেয়াররা ছিলেন আমাদের বাংলাদেশের বাইরে, তাদেরকে নিয়ে এসে ফুটবলের একটা উন্মাদনা তৈরি করা হয়েছে, যেটা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত ছিল। আমরা ফিরে যাচ্ছি সেই 90-এর দশকে, যখন মনেম, মুন্না, রুমি, সাব্বির, এমিলি এদের খেলা দেখতাম এবং আমরা অনুপ্রাণিত হতাম, আমরা গর্ব করতাম। তা আমার মনে হয় সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং বাংলাদেশের ফুটবল ইনশাল্লাহ এবার এগিয়ে যাবে। ইন্টেন্সিটিটা মানে যেমন প্যাশনস আছে, সব ফ্যান্সরা আছে, একটা এক্সাইটমেন্ট বিল্ড আপ হয়,
প্লেয়ারদের প্যাশনটা, প্লেয়াররা কেমনে খেলে। স্মরণকালে সবচেয়ে বেশি দর্শক ঢাকা জাতীয় স্টেডিয়ামে, কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি। আলোড়নতলা ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন সাবেক জাতীয় ফুটবলার সাব্বির। তার মতে দলীয় শক্তি মজবুত করতে আরও আগে নতুন প্রবাসী ফুটবলারদের দলভুক্ত করা উচিত ছিল। খারাপ খেলে, ভালো খেলেছে, তবে আন্ডারস্ট্যান্ডিংয়ে কিছু প্রবলেম আছে। তা এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল যেটা অনেক আগে করা হচ্ছিল, যে অন্যান্য প্লেয়ার হামজা ছাড়া অন্যান্য প্লেয়ারদের সব আগে নিয়ে আসা হচ্ছিল, মিনিমাম 20-25 দিন আগে নিয়ে আসা হচ্ছিল। হামজা পরে আসলে কোনো সমস্যা নেই, কারণ হামজাকে আপনি যেখানে জায়গায় খেলান সেই জায়গায় খেলতে পারবে। কারণ কি এখন ইন্ডিভিজুয়াল মানে প্লেয়ার খুব কম, ইন্ডিভিজুয়াল মানে প্লেয়ার বের করে নিয়ে আসে প্লেয়ার খুব কম। এখন দলগতভাবেই খেলা হয়, টোটাল ফুটবল হয়। তো টোটাল ফুটবলের উপর ডিপেন্ড, কারণ টোটাল ফুটবল যদি ভালো না হয়, সকল প্লেয়ার যদি ভালো না খেলে, তারা জিতার মুশকিল। এই দলটাতে বীজ বপন করা হচ্ছে, কিন্তু আমি মনে করি যে মানে আমার লোকাল প্লেয়ারদেরকে আরও বেশি সুযোগ দেওয়া উচিত, এবং তাদেরকে তাদের ফুটবলকে ভালো করার জন্য আরও যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলি নেওয়া উচিত। ফিনিশিং দুর্বলতা বাংলাদেশের ফুটবলের পুরনো রোগ। একজন নাম্বার 9-এর অভাবে ভুগছে দল। টিম কম্বিনেশনে ঘাটতি দেখছেন সাবেক জাতীয় ফুটবলার এমিলি ও বিপ্লব। বর্তমান দলটার প্রয়োজন আরও পরিচর্যা, মত ফুটবল অনুরাগী দর্শকদের। আমাদের টিম কম্বিনেশন বাড়াতে হবে, আমাদের স্ট্রাইকিং পজিশনে কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে হবে, কারণ আপনি যে চান্সগুলি পাচ্ছেন আলটিমেটলি ওই জায়গাটাতে কিন্তু আমাদের প্লেয়ার থাকছে না বক্সের ভিতরে, এটা থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের গোলকিপিং পজিশন এবং ডিফেন্স, এই বিটুইন যে লাইনটা, এই লাইনটাতে আমার কাছে মনে হয় অনেক মিস্টেক আছে, এই মিস্টেকগুলি আপনার রিকভার করতে হবে। দল হিসাবে, একটা পরিণত দল হিসেবে ডে বাই ডে আমরা ইমপ্রুভ করছি। আমার মনে হয় কিছুটা সময় দিলে আমার মনে হয় এই দলটাই আমার মনে হয় ইন ফিউচার আমরা ভালো কিছু করতে পারবো। অবশ্যই ফিনিশিংয়ে ঘাটতি আছে, আমাদের নাম্বার 9-এর অভাব আমরা অনেক দিন অনুভব করছি। তো একটা নাম্বার 9, সুপার নাম্বার 9 অবশ্যই প্রয়োজন আমাদের টিমের জন্য। আমাদের স্ট্রাইকার রাকিবের স্পিড এবং ড্রিবলিং তার অনেক এক্সিলেন্ট। কিছু কিছু জায়গায় দেখা যায় যে তার মিসের পরিমাণ থাকে, দেখা যায় শিওর গোলগুলিও মাঝে মধ্যে সে মিস করে ফেলে। তো এই জায়গায় হালকা একটু টিউনিং করলে, কারণ আমাদের ফরেন প্লেয়াররা বেশ কিছু ভালো ভালো মিডফিল্ডার অ্যাড হয়েছে, হ্যাঁ, তো এখন এদেরকে যদি আমরা কম্বিনেশন করে একজনকে আগে পিছে করে, এবং এটা আসলে কোচদের মাথায় আছে যে এই জিনিসটাকে কম্বিনেশন করে সাজাবে, এবং আমরা আশা করি যে এই প্রবলেম সলভ হবে। আর ডিফেন্সের যে ব্যাপারটা, ডিফেন্সে আমরা মাশাআল্লাহ আমাদের ডিফেন্স খুবই ভালো। দেশের ফুটবলের নিয়মিত খোঁজ রাখা দর্শকদের মতে নজর দিতে হবে তৃণমূলে। প্রতিভাবানদের খুঁজে বের করতে হবে ভবিষ্যতের জন্য। মেন কথা হলো আমাদের ঘরোয়া লিগের যে কাঠামোগুলো, সেগুলো সর্বপ্রথম উন্নয়ন করতে হবে। আপনি দেখেন আজকে হামজা চৌধুরী সমিতি নিয়ে আসছেন, এরা তো বেশি দিন সার্ভিস দিবে না, 2-4-5 বছর। এর পরবর্তী নেক্সট লেভেলে কারা নিয়ে যাবে আপনাকে? বাংলাদেশে ঘরোয়া লিগে অনেক ভালো ভালো ফুটবলার আছে, সে তুলে আনার ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে স্ট্রাইকিং জন্য তো তেমন নাই। দেখেন হামজা চৌধুরী কিন্তু মিডফিল্ডার, তাকে কি করা হয়, আপনার উপরে এসে গোল করা লাগে। আমরা এখানে খুবই দুর্বল জায়গায় পড়ে আছি, তবে আমাদের এগুলো উন্নয়ন করতে হবে, এভাবে থাকলে হবে না। এখানে আমাদের একদম গ্রাম পর্যায় থেকে আগে যেভাবে প্লেয়ার তৈরি হতো, এই যে তুলে নিয়ে আসার বিষয়টা আগে বিকেএসপির মাধ্যমে এই কাজটা করা হতো। আমি আশা করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবারে কাঠামো ভিত্তিক একদম গ্রাম পর্যায় থেকে তরুণ প্রতিভাকে তুলে নিয়ে আসার ব্যাপারে যথাযথ পদক্ষেপ রাখবে, এবং এই হামজাদেরকে দেখে আমাদের গ্রামের যে সমস্ত ছেলেপেলেরা অনুপ্রাণিত হবে যে আমিও একদিন হামজা হব। বর্তমান যে টিমে আশা করি তারা থাকবে, আরও 2-4 জন আসতেছে। আপনারা দেখছেন যে এই যে MLS যে দলগুলো আছে, সুলিভান 2 ভাই, তারা যদি আসে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এশিয়ার মধ্যে বেস্ট টিম হবে। এছাড়াও বাংলাদেশের যে প্লেয়ারগুলো বর্তমানে আছে তারা আগে থেকে অনেক ওভারকাম করেছে, অনেক। সো এই ধারাবাহিকতা যদি আমরা অব্যাহত রাখতে পারি, ইনশাল্লাহ আমরা সামনে ভালো করব। এশিয়ান কাপ আছে বাংলাদেশের পরের ম্যাচ আগামী অক্টোবরে, তার আগে সেপ্টেম্বরে আছে ফিফা উইন্ডো। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। রেডি সেট গো, প্রতীক্ষা আর কিছু সময়ের। ফুটবল বিশ্বকাপ কাঁপাতে আসছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের 12টি শহর প্রস্তুত, লড়াইয়ের উত্তাপ ছাড়াতে প্রস্তুত বিশ্বের সেরা 32টি ক্লাব। ডলারের ঝনঝনানি বিশ্ব ক্লাব ফুটবলের এই মহাযজ্ঞ আসছে দুনিয়া কাঁপাতে। বিশ্ব ফুটবলে নতুন যুগের সূচনা করছে ফিফা ক্লাব বিশ্বকাপ। রোববার ভোরেই পর্দা উঠছে প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে লড়ছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি ও মরক্কোর ক্লাব আল আহলি। ক্লাব বিশ্বকাপে আকর্ষণীয় প্রাইজ মানি দিচ্ছে ফিফা। কাতারে 2022 ফিফা বিশ্বকাপ ফুটবলে প্রাইজ মানি ছিল $44 কোটি, কিন্তু প্রথম ক্লাব বিশ্বকাপে $100 কোটি মার্কিন ডলার বা $1 বিলিয়ন প্রাইজ মানি দিচ্ছে ফিফা, যা কাতার বিশ্বকাপের 2.5 গুণ বেশি। শুধু এখানেই শেষ নয়, লিওনেল মেসিরা বিশ্বকাপ জিতে $42 মিলিয়ন প্রাইজ মানি পেয়েছিল, কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলই প্রাইজ মানি পাবে $125 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় 1,500 কোটি টাকারও বেশি।
মেসিদের 3 গুণ বেশি অর্থ পাবে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। এই আসরে ইউরোপের বড় ক্লাবগুলোই আর্থিক সুবিধা বেশি পাচ্ছে। ইউরোপের ক্লাবগুলোকে সর্বোচ্চ 38.19 মিলিয়ন থেকে সর্বনিম্ন 12.81 মিলিয়ন ডলার অংশগ্রহণ ফি পাচ্ছে। সর্বোচ্চ অর্থ পাচ্ছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি। দক্ষিণ আমেরিকার ক্লাবগুলো পাবে 15.21 মিলিয়ন ডলার করে। টুর্নামেন্টে 32টি দল মূল পর্বে 8টি গ্রুপে লড়বে। ইউরোপ থেকে শীর্ষ 12টি ক্লাব, ল্যাটিন আমেরিকা থেকে 6টি, এশিয়া, আফ্রিকা এবং কনকাকাফ থেকে 4টি করে, ওশেনিয়া অঞ্চল থেকে 1টি এবং স্বাগতিক দল হিসেবে ইন্টার মায়ামি খেলছে প্রথম আসরে। তবে ইউরোপ থেকে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনালের মতো ক্লাবগুলো প্রথম আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। নতুন চ্যাম্পিয়ন পেল টেস্ট ক্রিকেট। চোকার অপবাদ মুছে দিয়ে লর্ডসের লর্ড হলো দক্ষিণ আফ্রিকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় ফাইনালটিকে নিজেদের রঙেই রাঙিয়েছে তেম্বা বাভুমা, এডেন মার্করাম, কেশিগো রাবাদারা। এর আগে ওয়ানডে টি20 বিশ্বকাপে যে দেশটি চাপের মুখে বারবার ভেঙে পড়ে চোকার অপবাদে ক্ষত বিক্ষত, সেই দেশটি লর্ডসের ফাইনালে কঠিন চাপকে জয় করে নিজেদের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখেছে। টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করলো দক্ষিণ আফ্রিকা। লর্ডসের ফাইনালে চতুর্থ দিনে প্রথম সেশনে 5 উইকেটে জিতে নিজেদের ক্রিকেট ইতিহাসে সেরা সাফল্য সিক্ত হলো দক্ষিণ আফ্রিকা। 282 রানের টার্গেট তাড়া করতে নেমে ইডেন মার্করাম এবং অধিনায়ক টেম্বা বাভুমা দলের জয়ের পথে যে অসামান্য দৃঢ়তা দেখিয়েছেন, তৃতীয় উইকেটে মহামূল্যবান 147 রানের জুটি গড়ে দলকে জয়ের পথে টেনে নিয়েছেন। তাতে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের স্মরণীয় এক অধ্যায়ের জন্ম দিয়েছেন তারা। এই দুই ব্যাটারের দৃঢ়তায় তৃতীয় দিনেই জয়ের ভিত পেয়ে যায় প্রোটিয়ারা। চতুর্থ দিনে হাতে 8 উইকেট নিয়ে প্রয়োজন ছিল 69 রানের। আন্তর্জাতিক ক্রিকেটে বারবার চোখ করা দলটি এই চাপ কাটিয়ে বিজয়ের বন্দরে পৌঁছাতে পারবে কিনা, তাই ছিল বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত আরো 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে প্রোটিয়ারা। অধিনায়ক বাভুমা হ্যামস্ট্রিকের ইনজুরি নিয়েও 33 ওভার ক্রিজে থেকে অস্ট্রেলিয়ার বোলারদের সাথে লড়াই করে দলকে গুরুত্বপূর্ণ সাপোর্ট দিয়েছেন 66 রান করে। অন্যদিকে মার্করাম ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে বসিয়েছেন সবার উপরে। দলের স্মরণীয় জয়ের 6 রান আগে আউট হলেও মার্করামের 207 বলে 136 রানের ইনিংসটি টেস্টে দক্ষিণ আফ্রিকার ভাগ্য গড়ে দিয়েছে। যে দলটি প্রথম ইনিংসে 138 রানে আউট হয়েছে, সেই দলটি টেস্টের চতুর্থ ইনিংসে 282 রান টার্গেট তাড়া করে জিতেছে। মার্করাম, বাভুমা ছাড়াও দক্ষিণ আফ্রিকার এই সাফল্যে দলের স্ট্রাইক পেসার কাগিসো রাবাদার 2 ইনিংসে 9 উইকেট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রথম 2 আসরের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় আসরও পেল নতুন চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর টেস্ট ক্রিকেটের নতুন রাজা দক্ষিণ আফ্রিকা। আজকের মতো শেষ করছি বাংলাদেশের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।